হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার লিগ্যাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু খুব ভয়ানক একটা ঘটনা, যেটা কেস স্টাডি নিয়ে আমি আলোচনা করব। এটি শুধু একটি অপরাধ নয়, সমাজের বিবেকের উপর একটা বড় আঘাত। কসবা ধর্ষণকাণ্ড থাম্বনেল দেখেছেন। এখন চলুন আজ জানি কি ঘটেছে, আইনের দৃষ্টিতে এর ব্যাখ্যা কী, কোথায় দাঁড়িয়ে আছে বিচার প্রক্রিয়া। স্টেপ বাই স্টেপ আমরা জানব। ঘটনার দিন বলছে 25শে জুন 2025, দক্ষিণ কলকাতা ল কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে আটকে রেখে গ্যাংরেপ করা হয়। মানে অসভ্যতামের পরাকাষ্ঠা অতিক্রম করে গেছে। প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রাক্তন ছাত্র, বর্তমান নয়। সহ অভিযুক্ত জাইব আহমেদ, প্রমিত মুখার্জি, সিকিউরিটি গার্ড পিনাকি ব্যানার্জি পর্যন্ত এখানে এঙ্গেজ। সিকিউরিটি গার্ড পর্যন্ত এদেরকে সাপোর্ট দিয়েছে। অভিযোগ, মেয়েটি সেডেটিভ ইনহেলার নিয়ে দুর্বল করে হকি স্টিক দিয়ে আঘাত করে ধর্ষণ করা হয়। প্রথমে সেডেটিভ ইনহেলার দিয়ে একে উইক করে দেওয়া হয়, তারপর হকি স্টিক দিয়ে মেরে একে মারতে মারতে একে রেপ করা হয়। এরকম কি সাংঘাতিক ব্যাপার। প্রয়োগযোগ্য ফৌজদারি ধারা কী কী হওয়া উচিত? আইপিসি 328 মাদক প্রয়োগ করে অপরাধ করানো, আইপিসি 342/506 অবৈধ আটক ও ভয় দেখানো, আইপিসি 120B/201 ষড়যন্ত্র প্রমাণ লোপাট, আইটি অ্যাক্ট, যেহেতু ভিডিও বানিয়েছিল ওদের ভিডিওতেই ওরা পড়ে গেছে ফাটাবাসে। ভিডিও রেকর্ড করার অভিযোগ থাকলে আইটি অ্যাক্ট 67 প্রযোজ্য হতে পারে। প্রমাণ ও তদন্তের তথ্য, ভিকটিমের শরীরে অভিযুক্ত ডিএনএ মিলেছে, আর কেউ বাঁচাতে পারবে না। ভিকটিমের শরীরে অভিযুক্ত ডিএনএ মিলেছে। 42টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। ভিডিও রেকর্ডিংয়ের চেষ্টা ও ফোন ট্র্যাকিং চলছে। মেডিকেল রিপোর্ট, সেডেটিভের প্রমাণ মিলেছে। এবার যেটা হয়, ঘটনায় এরপর শুরু হয়ে গেল রাজনীতি। অভিযুক্তের প্রভাব রয়েছে বলে অভিযোগ। প্রশাসনের প্রাথমিক নিষ্ক্রিয়তা কেন, প্রশ্ন তো উঠবেই। তুরন্ত কেন এফআইআর নেননি আপনারা? মিডিয়া ও জনতা এক পক্ষ দোষী বলে দিচ্ছে, অপর পক্ষে ষড়যন্ত্র বলছে। মিডিয়া আবার সবসময় দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক পক্ষ বলছে ভয়ানক অপরাধ করেছে, দোষী, নিশ্চয়ই দোষী, ডিএনএ পাওয়া গেছে, স্বীকার করেছে। এখানে আবার ষড়যন্ত্রের গল্প কোত্থেকে আসছে? তো দোষী, কিন্তু কেউ কেউ আবার বলছেন ষড়যন্ত্র। আসল বিচার কিভাবে হবে? এবার মিডিয়া কি বলছে, ইউটিউব কি বলছে, ফেসবুক কি বলছে? মিডিয়া ট্রায়াল ইজ নট অ্যাডমিসিবল ইন কোর্ট। মিডিয়া কি বলছে তাতে কোর্টের কিচ্ছু এসে যায় না। কোর্ট চায় এভিডেন্স। এভিডেন্স যদি এই ভিকটিমদের, এই ছেলেগুলোর বিপক্ষে থাকে, তাহলে এদের অবশ্যই বিচার হবে এবং শাস্তি হবে। এই ঘটনাটি যত দ্রুত সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হওয়া উচিত। এগুলো ফেলে রাখার বিষয় না, এগুলো ফটাফট বিচার করে দেওয়া উচিত। এই ধরনের নৃশংস অপরাধে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা যায় না। এরা হচ্ছে জন্তু, জানোয়ার, এদের কোনো রাজনৈতিক রং হয় নাকি? সব দলেই ভালো লোক খারাপ লোক থাকে। এর জন্য একটা দলকে টেনে নিয়ে আসারও মানে হয় না। এ ধরনের মানুষ ছাত্র রাজনীতিতে আমরা দীর্ঘদিন ধরে, আমরাও যখন কলেজে ছিলাম দেখতাম বুড়ো ভামগুলো এসে দাদাগিরি করতো। হ্যাঁ, সিপিএমের কালচার।
তৃণমূল সেটাকে জাস্ট অ্যাডপ্ট করে এগিয়ে নিয়ে চলেছে। পরিবর্তন তো কিছু হয়নি, জার্সি বদল হয়েছে, তো ন্যাচারালি সেম সিস্টেমই আছে। এখানেও বুড়ো ভামগুলো কলেজে গিয়ে দাদাগিরি করে, তারই একটা বুড়ো ভাম রেপ করেছে। প্রভাবশালীদের বাঁচানোর চেষ্টা না হয়, যদি সমস্ত প্রমাণ আদালতে পেশ করা হয় এবং প্রভাবশালীদের বাঁচানোর চেষ্টা না হয়, তবে অভিযুক্তদের 20 বছর বা যাবজ্জীবন সাজা হতে পারে। যদি সমস্ত প্রমাণ আদালতে পেশ হয়, ভেতরে কোনো কাঁচি যদি না চলে, কোনো যদি কেউ ঢিসুম না করে, তাহলে অবশ্যই অপরাধীদের 20 বছরের জেল হওয়া উচিত। বিচার যেন প্রভাবিত না হয় সেটা দেখতে হবে, সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ এই মামলায়। দেখুন, আপনারা যদি ন্যায়ের পক্ষে থাকেন তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে বাস্তবটা সবাইকে জানিয়ে দিন। বাকিটা আপনাদের ইচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে জানালেন। এই চ্যানেলে থাকুন, কারণ আমরা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ঘটনার আইনগত বিশ্লেষণ তুলে আনি। ধন্যবাদ। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকুন। এরপর আমরা চলে যাব, এটা ছিল আজকে আমাদের একটা কেস স্টাডি। এরপর আমরা চলে যাব প্রতিদিনের মতো প্রশ্ন উত্তরের আসরে। কসবা ধর্ষণকাণ্ডের অভিযুক্ত কতটা প্রভাবশালী সেটা কেস স্টাডি বিশ্লেষণ। ঘটনাটা কিভাবে করা হয়েছে, যাই হোক, তাহলে বোঝা গেল একটি মেয়ের, যে মেয়েটি ওকালতি পড়া শুরু করেছে, তার উপর দিয়ে দুষ্কৃতীরা তাদের দুষ্কর্ম আরেকবার করতে হচ্ছে। নিত্য দৈনিক এই সব ঘটনা ঘটছে। এই ধরনের জন্তুগুলো দৈনিক কারুর না কারুকে ওপর ঝাঁপ মারছে, কিন্তু সামনে যেগুলো আছে, অভয়ার পর এটা একটা বড় কেস। ভাগ্যি ভালো মেয়েটি প্রাণে বেঁচে গেছে, অভয়াকে তো মেরেই দিয়েছিল সবাই মিলে, হ্যাঁ, জন্তুরা মিলে, এবং জন্তুদের সাপোর্টাররাও জন্তু, আমি তো তাই বলবো। যাই হোক, এবার আমরা প্রশ্নোত্তরের আসলে আসি। প্রশ্ন, আহমেদ এম, আমি 2014 সালে পাসপোর্ট বানিয়ে সৌদি আরব গেছি, এখনও সৌদি আছি, শুধু প্যান কার্ড আছে, সিএ আবেদন করতে পারবো? না, পারবেন না, পারবেন না। সিএ শুধুমাত্র তাদের জন্য যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে এসছে আর ভারত থেকে যায়নি, ভারতেই বসে গেছে এবং ধর্মীয় নিপীড়নের কারণে এসছে। অরূপ দাস, আমি ভারতীয় নাগরিক, স্ত্রী 2019 সালে বাংলাদেশ থেকে এসেছে এবং বিয়ে হয়েছে। আপনার স্ত্রী যদি হিন্দু বা সিএতে উল্লিখিত ধর্মাবলম্বী হন এবং তিনি যদি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে পালিয়ে এসে ভারতে অবৈধভাবে বসবাস করেছেন, তাহলে তিনি সিএ এর আওতায় আবেদন করতে পারবেন। আপনি নিজে নাগরিক, তাই আপনি আবেদন করবেন না। না, 2019-এ এসছে তো, না, পারবেন না। উনি নাগরিক হিসেবে আবেদন করবেন, এলটিবি আবেদন করবেন, শরণার্থীর আবেদন করবেন। উনি 2019-এ এন্ট্রি, স্ত্রী 2019-এ এসছে বাংলাদেশ থেকে, পারবে না সিএতে। সিএ তো 2014 আগে এসে থাকলে পারতো। উনি নর্মাল নাগরিকত্ব আইন অনুযায়ী যা ফর্মালিটিস আছে সেটা কমপ্লিট করে ইমিডিয়েট ওনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। আর যতক্ষণ উনি অ্যাপ্লাই না করছেন ততক্ষণ অ্যাটলিস্ট এলটিভি নিয়ে ওনাকে থাকতে হবে। তা না হলে আপনি বিয়ে করেছেন, আপনিও ফেসে যাবেন। এরকম একটা কেস আমি দেখেছি, আমাকে তারা ফোন করেছিল, 3 মাস করে জেল খেটে তারপর বেল নিয়ে বাইরে আছে। সরকার বলছে বাংলাদেশ থেকে এসে বিয়ে করেছেন তো নাগরিকত্বের অ্যাপ্লাইটা করেনি কেন? এবং হাজব্যান্ড অ্যারেস্ট হয়েছে এই কারণে যে হাজব্যান্ড তাকে শেল্টার দিয়েছে, একজন অবৈধ ইমিগ্র্যান্টকে শেল্টার দিয়েছে। খুব বাজে কেস, ইমিডিয়েট এটা ক্লিয়ার করুন। 2013 সালে ভারতে এসেছি, বাংলাদেশে যাইনি, কিন্তু 2020 সালের পাসপোর্টে লেখা আছে সিটিজেনশিপ বাই বার্থ ইন ইন্ডিয়া। তাহলে সিএ প্রযোজ্য? দেখুন, যদি আপনি নিজেই বলেন যে আপনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন এবং 2013 সালের আগে ভারতে এসেছেন, তাহলে সিএ আবেদন করতে পারবেন।
তবে যদি আপনি ভারতের নাগরিক হিসেবে পাসপোর্ট পেয়ে থাকেন তাহলে সিএ প্রয়োজন নেই। আপনাকে নিশ্চিত করতে হবে আপনার নাগরিকত্ব বৈধ না অবৈধ। পাসপোর্টটা যদি আপনি বৈধভাবে পেয়ে থাকেন ওকে, পাসপোর্টই আপনার পরিচয়, আপনি নাগরিক। কারণ ভারতীয় নাগরিক না হলে আপনি পাসপোর্ট পেতে পারেন না। এবার পাসপোর্ট পাওয়ার জন্য যদি আপনি ওখানে ঘোষণাপত্রে লিখে থাকেন আপনি ভারতীয় নাগরিক, আর ওই সময় যদি আপনার নাগরিকত্ব না থাকে, তাহলে আপনি কোন কোন ধারায় পড়বেন সেটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, সেগুলো দেখে নিন। যদি আপনার পাসপোর্ট ঠিকঠাক থাকে সিএ অ্যাপ্লাই করার দরকার নেই। যদি মনে করেন না ভুল ইনফরমেশন দিয়ে পাসপোর্ট নিয়েছেন, পাসপোর্ট সারেন্ডার করবেন, তারপরে সিএ অ্যাপ্লাই করবেন। পরিষ্কার? প্রশ্ন 4, আমি 2004 সালে এসেছি, জমির দলিল, ভোটার, আধার, পাসপোর্ট আছে, আমি কি সিএ করব? আপনি যদি বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের ফলে পালিয়ে এসে থাকেন, 2004 সালের আগে এসেছেন, এখনো নাগরিকত্ব পাননি, তাহলে সিএ আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন 5, মা বাবা 1990 সালে ভারতে এসেছেন, আমি এখানেই জন্মেছি, 2014 সালের আগে পাসপোর্ট আছে, সিএ লাগবে? আপনি যদি ভারতের বাড়িতে জন্মগ্রহণ করেন, জন্মসূত্রে আপনি ভারতের নাগরিক। বাবা মা কেউ নাগরিক না হয়ে থাকেন তাহলে আপনার নাগরিকত্ব জন্মসূত্রে হয়নি, সেই ক্ষেত্রে আপনার সিএ আবেদন করা উচিত অবশ্যই পাসপোর্টটা সারেন্ডার করে। আর যদি আপনার পাসপোর্ট ঠিকঠাকভাবে পেয়ে থাকেন, ভারত সরকার যদি আপনাকে নাগরিকত্ব মেনে পাসপোর্ট দিয়ে থাকে, আপনার পাসপোর্ট যদি ঠিক হয়, তাহলে সিএ আবেদন করার দরকারই নেই, আপনি অলরেডি নাগরিক। অনিল বিশ্বাস, দাদুর 1983 সালের জমির পাট্টা ও বাবার 1993 সালের এসসি সার্টিফিকেট আছে, তাহলে বাবা কি সিএতে আবেদন করতে পারবে? যদি আপনার বাবা নিজে 31শে ডিসেম্বর 2014 আগে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে থেকে থাকেন এবং তিনি হিন্দু সিএ ধর্মীয় গোষ্ঠীর সদস্য হন, তাহলে তিনি সিএ আবেদন করতে পারবেন। পূর্বপুরুষের কাগজ সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে উপকারী হবে, তবে মূল ফোকাস হবে বাবার আগমনের সময়, অবস্থান। মূল ম্যাটার হচ্ছে আপনি কবে এসেছেন, আর আপনি ধর্মীয়ভাবে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এদের মধ্যে পড়ছেন কিনা। পরের প্রশ্ন, আমি 2008 সালে এসেছি, আমার কলিকাতারা। আপনি যদি বাংলাদেশ থেকে 2008 সালে ধর্মীয় নিপীড়নের ফলে এসে পড়েন, বৌদ্ধ, শিখ, জৈন, আর যদি বাংলাদেশে না গিয়ে থাকেন, আবেদন করতে পারবেন। আপনার প্রবেশ এবং থাকার প্রমাণ থাকতে হবে। স্ত্রী 1990 সালে জন্ম, স্কুল সার্টিফিকেট আছে, মা বাবা মারা গেছে, সিএ আবেদন করা যাবে। যদি আপনার স্ত্রী বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং পরে ভারতে 31শে ডিসেম্বর 2014 আগে আসে, তাহলে আবেদন করবেন। ঠিক আছে? জন্মের এবং আগমনের ডেটের প্রমাণ জরুরি। 1955 সালের ভোটার লিস্টে ঠাকুরমার নাম আছে, কিন্তু বার্থ সার্টিফিকেটে নেই, আমরা কি ভারতীয় নাগরিক? আপনি যদি ভারতে জন্মে থাকেন এবং বাবা মা কেউ নাগরিক হন, তাহলে সিটিজেনশিপ বাই বার্থ পাওয়ার সম্ভাবনা আছে। যদি তা না হয়, তাহলে পূর্বপুরুষের ভোটার লিস্ট সাহায্য। আইনের মতে আপনি বাংলাদেশি নাগরিক, ভারতবর্ষে এসে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন না, তারপরেও আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন, নিজে মিথ্যে বলেছেন, ইন্ডিয়ান নাগরিক হিসেবে ফর্ম ফিল আপের সময় সাইন করেছেন। বাঙালি, পশ্চিমবঙ্গের মানুষ আর বাংলাদেশের মানুষ তো দেখলে বোঝা যায় না। পুলিশ ভুল করে আপনাকে ইনভেস্টিগেশন ওই জায়গাটা করেনি, দিয়ে দিয়েছে। তার মানে এটা নয় যে আপনার পাসপোর্টটা জেনুইন হয়ে গেছে। ওই পাসপোর্ট নিয়ে যদি ইনভেস্টিগেশন হয়, যেদিন ইনভেস্টিগেশন হবে সেদিন ধরা খাবেন। সিএ একটা সুযোগ আপনার ভুল শুধরে নেওয়ার। এখনো যদি ভুল না শুধরে ওই সব ট্যারামু করতে থাকেন, তাহলে করুন। ভবিষ্যতে আশা করি কখনো কেস খাবেন না। যদি খান তাহলে জানাবেন। মা ঠাকুরদার ভারতীয় স্কুল ও পাসপোর্ট আছে, আমরা 1987 সালে ভারতে এসেছি, সিএতে আবেদন করব।
যদি আপনার পরিবারের কেউ বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে পালিয়ে এসে 31শে ডিসেম্বর 2014 আগে ভারতবর্ষে এসে থাকে এবং এখনও নাগরিকত্ব পাননি, তাহলে সিএ আবেদন করা যাবে। পূর্বপুরুষের কাগজ সাহায্য করবে, কিন্তু আপনার নিজের আগমনের সময় এবং ধর্মীয় পরিচয়পত্রটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রশ্ন 16, 2002 সালে ভারতে এসেছি, 2010 সালে ভারতীয় পাসপোর্ট পেয়েছি, সিএতে আবেদন করব। উত্তর না, আপনি ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেছেন। মা বাবা বাংলাদেশি ডকুমেন্ট আছে, সেটা দিয়ে ছেলে মেয়ে সিএ আবেদন করতে পারবেন। ওটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাজে লাগবে, কিন্তু ওই একই। সন্তানের নিজের যবে এসছে আগমনের প্রমাণ, ধর্মীয় প্রমাণ, এই দুটো থাকলেই আবেদন করতে পারবেন। যদি না থাকে এফিডেভিটের মাধ্যমে ক্লিয়ার করবেন। যে মেয়েটি অভিযোগ করেছে এতদিন কোথায় ছিল, এখন কেন অভিযোগ করছে, ও আচ্ছা, এখানে এসে আবার সিএ বিষয়ক নয়, কার্তিক মহারাজের মামলার প্রশ্ন করছে এখানে এসে। কি সর্বনাশ ব্যাপার! হ্যাঁ, এটি কার্তিক মহারাজের মামলার প্রসঙ্গ রয়েছে। আইন অনুযায়ী অনেক সময় ভিকটিমরা ভয়, সামাজিক চাপ বা নির্যাতনের কারণে তাৎক্ষণিক অভিযোগ করতে পারেন না, বহু ক্ষেত্রেই হয়। হ্যাঁ, তবে আদালতই এই বিলম্বের যুক্তি বিচার করে দেখবে এটি সত্যতা প্রমাণে যথার্থ কিনা। আপনি চাইলে এই বিষয়ে আলাদা আইনি ব্যাখ্যার ভিডিও করা যেতে পারে, দেখুন দেওয়া আছে। দেখুন কি হয় আমাদের, ধরুন আজকে আপনার সাথে একটা ঘটনা ঘটে হলো, একটা বিরাট প্রভাবশালী লোক আজকে আপনাকে একটা বাজেভাবে কিছু একটা করলো, আর রেপই করে দিল আপনার কারোর। আপনি কোনো স্টেপ নিতে পারলেন না, আপনি ওয়েট করলেন। 10 বছর পর যখন দেখলেন এর ক্ষমতা চলে গেছে, আপনি তখন স্টেপ নিলেন। আপনি নিতেই পারেন। বিলম্ব কেন? কারণ আপনি ভয়ে নেননি, চাপে নেননি, প্রেশারে নেননি। আমি তাই বলে বলছি না যে কার্তিক মহারাজ অপরাধী, আমি এটাও বলছি না যে উনি নিরপরাধ। আদালতের যখন মামলা আছে, আদালত কি যেটা রায় দেবে, নিশ্চয়ই আদালতের একটা গুরুত্ব, অনেক বড় গুরুত্ব আছে। আদালত যেটা রায় দেবে সেটাকেই সত্যি বলে ধরে নিতে হবে, কারণ আদালত আপনার আমার মতো আবেগের কথা বলে না, এভিডেন্সের উপর চলে। যারা 31শে ডিসেম্বর 2014 পরে ভারতে এসেছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ, তারা কি সিএ আবেদন করতে পারবে? উত্তর না। সিএএ শুধু তাদের জন্য প্রযোজ্য যারা 31শে ডিসেম্বর 2014 আগেই ভারতে প্রবেশ করেছে এবং তখন থেকে এখানেই আছেন। এরপরে আসা কেউ সিএ আবেদন করতে পারবে না। তারা এলটিভিতে আবেদন করতে পারবে, ইউএনএইচআরসিতে আবেদন করতে পারবে শরণার্থীর জন্য। স্টেপ বাই স্টেপ তারা আস্তে আস্তে নাগরিকত্বের জায়গায় আসতে হবে। সিএ নিয়ে হিন্দুদের সতর্ক হতে হবে, কারণ বিজেপি সাম্প্রদায়িক বিভাজন করছে। আপনি কি বলবেন? এই রে, সিএ একটি ধর্ম নির্দিষ্ট সুরক্ষা আইনি ব্যবস্থা, বুঝলেন তো, যার মূল উদ্দেশ্য হলো ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া। রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে আইনি নির্দিষ্ট যোগ্যতা ও সময়সীমা ভিত্তিক। তাই সাবধানতা হোক আইনি সচেতনতায়। শুধু হিন্দু হলেই নাগরিক হওয়া যায় না। নাগরিকত্ব নির্ভর করে আপনি কবে ভারতে এসেছেন, আপনি সিএ আগে অবৈধ অভিবাসী ছিলেন কিনা, আপনার নথিপত্র আছে কিনা। সুতরাং ধর্ম নয়, আইনি যোগ্যতা ও প্রমাণ, এই দুই নির্ধারণ করে আপনি নাগরিক কিনা। আপনি হিন্দু বলেই আপনি নাগরিক, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। কারণ হিন্দু সারা পৃথিবীতে প্রচুর আছে এবং তারা অনেকেই ভারতের নাগরিক নন। ধর্মের পথে চলতে গেলে অত্যাচার সহ্য করতে হয়, আপনি কি বলবেন? ধর্মীয় পথ সাধনা ব্যক্তিগত বিষয়, হ্যাঁ, কিন্তু রাষ্ট্রীয় আইন পরিসরে ন্যায় বিচার পাওয়া সবার অধিকার। কেউ যদি ধর্মীয় কারণে অত্যাচারিত হন, তাহলে তার জন্য আইনি প্রতিরোধী সত্যিকারের সমাধান। এটুকুই বলবো। কার্তিক মহারাজের শাস্তি চাই, আদালতের বাইরেও কি ব্যবস্থা নেওয়া উচিত? কি সাংঘাতিক প্রশ্ন। হ্যাঁ, বিচারাধীন বিষয়ে আদালতের বাইরে জনমত গঠন আন্দোলনের গণতান্ত্রিক অধিকার, তবে চূড়ান্ত রায় আদালতই দেবে। শান্তি বজায় রেখে আইনকে অনুসরণ করাই শ্রেয়।
প্রত্যেকে যদি আইনটা হাতে তুলে নেয় তাহলে তো পুলিশ প্রশাসন, অ্যাডভোকেট, জাজ সাহেব, এই কোর্ট সিস্টেম এদের কোনো দরকারই নেই। আপনারা যেটা করতে পারেন, আন্দোলন করতে পারেন, জনমত তৈরি করতে পারেন, হ্যাঁ, কিন্তু এন্ড অফ দ্য ডেটে কোর্ট হ্যাজ দ্য রাইটস টু জাস্টিস। কোর্ট শেষ কথা বলবে। আমাদের এটাই সিস্টেম ভারতবর্ষের। আপনি বিজেপির চাটুকার, তাই শুধু একপাক্ষিক কথা বলছেন। দাদা, আমি একজন আইনজীবী এবং আইন ও তথ্যভিত্তিক বিশ্লেষণ করি। দলমত নির্বিশেষে আমার দায়িত্ব জনগণকে আইন জানানো। একে চাটুকারিতা বলা বা যুক্তিসঙ্গ নয়। আপনি চাইলে যুক্তিসঙ্গ বিতর্কে আমন্ত্রণ রইল। আর এই যে ভাষাগুলো আপনারা ব্যবহার করেন না, এই ভাষাগুলো আরেকটু পরিমার্জিত হতে পারে, তাই না? কারণ কি বলছেন তার থেকেও ইম্পর্টেন্ট কাকে বলছেন। খেয়াল রাখবেন, নয়তো ভুলভাল জায়গায় পড়লে বিপদে পড়ে যাবেন। সিএ অ্যাপ্লিকেশনে ভুল এন্ট্রি হলে কিভাবে সংশোধন করব? দারুণ প্রশ্ন। এতক্ষণ পর একটা ঠিকঠাক প্রশ্ন পেলাম, যেটা এর আগে পাইনি। সিএ আবেদন করতে গেলে ভুল করে ফেলেছেন, কি করবেন? আবেদন জমা দেওয়ার পর ভুল ধরা পড়লে FRRO বা সংশ্লিষ্ট অফিসে ইমেইল, চিঠি দিয়ে রেকটিফিকেশন রিকোয়েস্ট পাঠাতে হবে। ওদের সব ইমেল আইডি আছে, FRRO.gov.in ইত্যাদি অনেক সেক্টর আছে, সাপোর্টস আছে। ওখানে আপনাকে ইমেল করতে হবে। প্রয়োজনে সাপোর্টিং ডকুমেন্ট ও এফিডেভিট জমা দিতে হয়। আমি চাইলে আপনাকে কিছু না, যাই হোক, পাসপোর্ট সারেন্ডার না করেও অনেকে সিএ পেয়ে যাচ্ছে। সেটা কিভাবে সম্ভব? ওই যে বললাম আগে, ফাঁক দিয়ে গলে যাচ্ছে। আসলে নেটের ফাঁকটা বোধহয় একটু বড় আছে, গলে যাচ্ছে। ফাঁক ছোট করে দেবে, সব আটকে যাবে। পরবর্তীকালে ইনভেস্টিগেট করে যদি দেখা যায় এরা জালিয়াতিভাবে এসব করেছে, আরও বড় কেস খাবে। প্রশ্ন যারা জানে না তারা গবেষণা না করেই মন্তব্য করে। আপনি কি বলবেন? হ্যাঁ, এটা সত্যি যে ভুল তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করে, এটা বলার অপেক্ষা রাখে না। তাই আমি প্রতিটি ভিডিওতে আইনি ব্যাখ্যা, স্পষ্ট তথ্য দিয়ে জনগণকে সচেতন করতে চাই। কারণ ভুল বোঝাবুঝির আইনি বিপদে ফেলতে পারে, তাই না? 2023 সালে এসেছি, 2014 সালের কাগজ আছে, আবেদন করব কি? উত্তর হ্যাঁ। আপনি যদি হিন্দু বা সিএ ধর্মীয় গোষ্ঠীর হন এবং আপনার কাছে 2013 বা তার আগের ভারতে প্রবেশ ও থাকার প্রমাণ থাকে, তাহলে আপনি সিএ আবেদন করতে পারবেন। আবেদন করার আগে কাগজপত্র গুছিয়ে নিন। আইনজীবীর সঙ্গে কথা বললেই 1000 টাকা। আমিও সেই জায়গায় থেকেই কাজ করছি, তো ন্যাচারালি এখন দেখা যাক। ষড়যন্ত্র হলে সেটাও জানতে পারবেন, উনি যদি অপরাধী হন সেটাও জানতে পারবেন। আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করুন। আদালত কখনোই ইনজাস্টিস করবে না, যেটা সত্যি আদালত সেটাই করবে। কার্তিক মহারাজ যা চাইছেন আদালত দিচ্ছে না, সন্দেহ বাড়ছে কেন? আদালতের কাজ প্রমাণ ও আইন অনুযায়ী বিচার করা। যদি আবেদন আইনের দৃষ্টিভঙ্গির গ্রহণযোগ্য না হয় বা প্রমাণ অপর্যাপ্ত হয়, তাহলে তা প্রত্যাখ্যান হতে পারে। সন্দেহের ব্যাখ্যা চাইলে নির্দিষ্ট আদালতের আদেশ পড়া জরুরি। দেখুন উনি আদেশটা কি দিয়েছেন সেটা পড়ুন, তারপর মন্তব্য করুন। হাওয়াতে মন্তব্য করবেন না। হাওয়াতে মন্তব্য করে আপনারও কোনো লাভ নেই, কারোরই কোনো লাভ নেই। আরজি কর বেলজি এদের কোনো খবর আছে? এই নামগুলো সম্পর্কে আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই, সরি। ঠিকভাবে লিখুন, তাহলে বলা যাবে। 2013 সালে এসেছি, 2014 সালের কাগজ আছে, কিন্তু কোনো আইডি নেই। আবেদন করব কি? হ্যাঁ, অবশ্যই। আপনার শুধু ধর্মীয় প্রমাণপত্র জোগাড় করুন আর কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানকে দিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি করে নিন। বাকি যা আছে যা নেই এফিডেভিটের মাধ্যমে জানিয়ে দিন, ডিক্লারেশন দিয়ে আপলোড করে দিয়ে রিসিটার নম্বর দিয়ে বসে থাকুন। সিম্পল। আপনার সততা নিয়ে প্রশ্ন নেই। আপনার সেবা ও জ্ঞান সত্যি অসাধারণ। ধন্যবাদ।
আপনার এই সার্টিফিকেট, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। এই ভালোবাসা ও বিশ্বাসই আমাকে নিরলসভাবে কাজ করতে অনুপ্রাণিত করে। সত্যি তাই, আপনারা এত কমেন্ট করেন, এত ফোন আছে আমার কাছে যে জানি না, তারা আমি নাম্বার দিই না তাও নাম্বার জোগাড় করে দেয়। ঠিক আছে, নাম্বার জোগাড় করে ফোন টোন করেন, কথাবার্তা হয়, আর ভালো লাগে। বাংলাদেশের নাম পদবি পরিবর্তন করেছি, বাংলাদেশেরই নাম পদবি পরিবর্তন করেছি, যা লিখেছেন সেই অনুযায়ী আর কি। নাম না মেলার কারণে আবেদন রিজেক্ট হবে না, না, ডিক্লারেশন দিন, এফিডেভিট দিন, ক্লিয়ার হয়ে যাবে। সরাসরি রিজেক্ট হবে না, আপনি যদি পুরনো ও নতুন নামের মধ্যে সংযোগ প্রমাণ করতে পারেন, যেমন শিক্ষা সার্টিফিকেট, পিতার নাম মিল, হ্যাঁ, এফিডেভিট থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে। আমাদের ধর্মের পথে চলতে গেলে অনেক কষ্ট পেতে হয়, এই অবস্থা কবে বদলাবে? যখন সমাজে আইন ও ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং মানুষ ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করবে, তখনই প্রকৃত পরিবর্তন আসবে। সেই লক্ষ্যে সচেতনতা ও আইনি শিক্ষার প্রচার চালিয়ে যেতে হবে। মানুষকে ধর্মীয়ভাবেও সচেতন করতে হবে এবং আইনগতভাবেও মানুষকে শিক্ষিত করতে হবে। মানুষ যেন নিজের অধিকারটা জানে, কোনো সমস্যায় পড়লে তৎক্ষণাৎ কী করা উচিত সেগুলো যেন চটজলদি মাথায় এসে যায়। তো এইভাবে যেদিন জাতি দাঁড়িয়ে যাবে সেই দিন আর কোনো সমস্যা থাকবে না, সবাই সবার সাথে হেসে মিষ্টি মুখে কথা বলবে, কেউ কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তিই করবে না। হ্যাঁ, সিএ আবেদন করেছি কিন্তু এখনও কোনো মেসেজ আসেনি, কতদিনে রিপ্লাই আসে? সাধারণত আবেদন করার যাচাইয়ের পর সরকারের তরফ থেকে 30 থেকে 90 দিনের মধ্যে রিপ্লাই আসা উচিত, কিন্তু এখন যেভাবে অনেক আবেদন জমা পড়ছে তো সেই জন্যে মনে হচ্ছে যে খুব একটু দেরি হবে। ট্রাফিক প্রচুর। যাদের নামে ভুয়ো পাসপোর্ট ইস্যু করা হয়েছে তারা এখন কি করবে? সিএ আবেদন করতে পারবে? যাদের নামে ভুয়া পাসপোর্ট ইস্যু হয়েছে তারা এমন কি করবে? সিএ আবেদন করতে পারবে। উত্তর, ভুয়া পাসপোর্ট থাকলে প্রথমে তা সারেন্ডার করে। যাদের নামে ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারা এখন কি করবে? সিএ আবেদন করতে পারবে। উত্তর, ভুয়ো পাসপোর্ট থাকলে প্রথমে তা সারেন্ডার করে সঠিক তথ্য দিয়ে এফিডেভিট ও পুলিশ রিপোর্ট দিয়ে দিতে হবে, তারপর সিএ আবেদন করা যাবে। কারণ আবেদন করার আগে নিজের পরিচয় আইনিভাবে ঠিক করা অত্যন্ত জরুরি। পরিষ্কার। আমার নাগরিকত্ব প্রমাণ করার জন্য পিতামাতার কাগজ না থাকলে কি করব? দরকারই নেই, পিতামাতার কাগজ না থাকলেও আপনি নিজের জন্মস্থান, ধর্মীয় পরিচয় এগুলোর তো প্রমাণ দিতে পারেন, এগুলো দিয়ে সিএ আবেদন করতে পারবেন। সিএ রিভিউ পিটিশন যদি কেউ করে তাহলে কি এই আইনের ভবিষ্যৎ বিপন্ন? মানে রিভিউ পিটিশন আদালতের একটি স্বাভাবিক প্রসেস, তবে সিএ ইতিমধ্যেই সংসদে পাস হওয়া কার্যকর আইন। যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো অংশকে অপ্রযোজ্য ঘোষণা করে ততক্ষণ পর্যন্ত এই আইনের ভিত্তিতে আবেদন চালু থাকবে। পরিষ্কার। আমি মুসলিম, বাংলাদেশ থেকে এসেছি, সিএ আমার জন্য প্রযোজ্য নয়, তাহলে আমি কি করব? আপনি যদি অত্যাচারিত নিপীড়িত হন, দেশে থাকতে চান, তো লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করুন। ইউএনএইচআরসিতে আবেদন করতে পারেন ভারতবর্ষে থাকার জন্য শরণার্থী হিসেবে। তারপর স্টেপ বাই স্টেপ 10-12 বছর কাটিয়ে দিয়ে তারপর নাগরিকত্বের প্রসেসে আসতে পারেন। এলটিবি অথবা ন্যাশনালাইজেশন আন্ডার সিটিজেন্স অ্যাক্ট স্কিম 6 এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করতে পারেন। পরিষ্কার। আমার ভোটার আইডি আছে কিন্তু পাসপোর্ট নেই, আমি সিএতে আবেদন করতে পারবো কি? উত্তর, হ্যাঁ। ভোটার আইডি না থাকলেও আপনার ভারতে আগমনের সময় ধর্মীয় পরিচয় ও ঠিকানার প্রমাণ থাকলে আবেদন করা যাবে। ঠিক আছে। ভোটার আইডি কেবল একটি সাপোর্টিং ডকুমেন্ট, আবেদন সম্ভব নয় কাগজ দিয়ে। সিএ অ্যাপে নাম ভুল লিখেছি, এই কেলো করেছি, কিভাবে ঠিক করব? আপনি সংশ্লিষ্ট এফআরও অফিসে ইমেলের মাধ্যমে আবেদন নম্বর উল্লেখ করে নাম সংশোধনের অনুরোধ করতে পারেন। এটি কারেক্ট এফিডেভিট ও সাপোর্টিং ডকুমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে একটা এফিডেভিট ডিক্লারেশন করে দেন যে আমি অমুকের জায়গায় অ্যাপ্লাই করতে গিয়ে এই নাম ছিল, এই নাম করে ফেলেছি, এসব জানিয়ে ওদের ইমেল করে দিন,
হয়ে যাবে। যারা অবৈধভাবে থাকছে তারা কি আবেদন করলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? এটা আপনাকে কে শিখিয়েছে? হ্যাঁ, কে শিখিয়েছে? একেবারেই না। সিএএ মূলত অবৈধভাবে বসবাসকারী ধর্মীয় গোষ্ঠীকে নাগরিকত্ব প্রদানের সুযোগ দিচ্ছে। যদি কাগজ ঠিকঠাক থাকে এবং যোগ্য হন তাহলে কেউ ডিটেনশন ক্যাম্পে যাবেন না। যদি ভুলভাল করতে যান, মিথ্যে কথা বলেন, ক্রিমিনালস হন, ডিটেনশন ক্যাম্প কেন, ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সিএএ ফর্ম পূরণ করতে মোবাইলে সমস্যা হচ্ছে, কি করব? ভালোভাবে কাজ করার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করুন, বা মোবাইলে ডেস্কটপ সাইট আপনি দেখবেন, গুগল ক্রোমে যাবেন, গিয়ে ওপরে ক্লিক করবেন, 3টে দাগে একটা গিয়ে স্লিপ আসবে, ওখানে দেখবেন ডেস্কটপ সাইট সিলেক্ট করে নিয়ে কাজ করুন। অনেক সময় মোবাইলে ওটিপি সমস্যা, ছবি আপলোড না হওয়ার সমস্যা হতে পারে। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করুন, বুঝেছেন? ওইভাবে ডেস্কটপ সাইট করে নিয়ে। পিতামাতার কেউ ভারতীয় আর কেউ বাংলাদেশি, সন্তানেরা সিএএ করবে? যদি সন্তানের জন্ম ভারতের মাটিতে না হয় থাকে, তারা 2014 31 ডিসেম্বরের আগে এসে থাকে, তাহলে অবশ্যই তাদের সিএএ আবেদন করতে হবে। আর যদি সন্তানেরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করে থাকে এবং তার টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো দেখে বলতে হবে যে তাদের হয়তো দরকারি নয় পড়তে পারে। যদি 1987 আগে জন্মগ্রহণ করে থাকে দরকার পড়বে না। যদি 1987 থেকে 2003 মধ্যে জন্মগ্রহণ করে থাকে, বাবা কিংবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হয়, তাহলে আর দরকার পড়বে না। যদি দুজনেই বাংলাদেশি নাগরিক হন এবং 87 পর ভারতবর্ষে জন্মে থাকেন, তাহলে তাদেরকে অবশ্যই সিএএতে আবেদন করতে হবে। আমি সিএ আবেদন করেছি কিন্তু কোনো ট্র্যাকিং আইডি পাইনি, কি করব? যদি আবেদন সাবমিট করার পর ওটিপি দিয়ে ভেরিফাই করে থাকেন, হ্যাঁ, তাহলে রেজিস্টার্ড ইমেল মোবাইলে ট্র্যাকিং আইডি আসে। পাননি বলে এরকম হতে পারে না। ইমেলে গিয়ে স্প্যাম ফোল্ডারে চেক করুন, সিএ অ্যাপে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশনস অপশান দিয়ে নম্বর চেক করতে পারেন। আবার এফআরআরওতে ইমেল পাঠাতে পারেন যে কেন পেলাম না, আসা উচিত, এরকম তো হয় না। যাই হোক, আমাদের আজকের প্রশ্নের উত্তর আসলে আমরা এখানেই শেষ করব। আগামী ভিডিওতে আশা করি আপনারা আরও অনেক কমেন্ট করবেন, যেগুলোর উত্তর আমি দেব এই ভিডিওতে। যে কমেন্ট করবেন সেগুলোর, তবে একটু মার্জিত ভাষা প্রয়োগ করলে ভালো লাগে, তা না হলে কেমন অশিক্ষিত লোক কমেন্ট করেছে মনে হয়। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে একটু বড় হয়তো এই ভিডিওটা হবে। তো জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার, দেখা হবে আগামী ভিডিওয়ে। জয় শ্রীরাম।